বর্ষার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। এখনই পদক্ষেপ না নিলে মার্চে নিয়ন্ত্রণের বাইরে যাবে পরিস্থিতি। নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, বলছে কর্তৃপক্ষ। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোট। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি নামবে রাজপথেও। আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। যাত্রাবাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বেই হত্যার শিকার লেগুনা চালক খায়রুল, জানালো র্যাব। পাওয়া যায়নি চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা। যতটুকু আমরা জানতে পেরেছি, চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে এক সশস্ত্র জেএসএস সদস্য নিহত। আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। অনিশ্চিত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ। পরিশোধ করা বাড়তি শুল্ক ফিরে পেলেও নতুন সিদ্ধান্তের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় ঢাকা। শেরপুরে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিংয়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। মশার বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত এক মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী এক মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হচ্ছে কাজ। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দায়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতন পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশ বিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় 90% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%। আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ, সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে দুটি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়। মশক নিধনের কাজ করবে যারা, সেই সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রতি বছরই থাকে প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, মশা নিধন নিয়ে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে মশক নিধন ওষুধের নমুনা। আগামী 10-15 দিনের মধ্যে মশার প্রভাব কমে আসবে বলেও আশাবাদী সিটি কর্পোরেশন। আজকে কিন্তু না জানিয়ে কিন্তু ফিল্ডে গিয়েছি। ফিল্ডে যে যারা মশা স্প্রে করছে তাদের কাছ থেকে আমি স্যাম্পল কালেক্ট করেছি। এটা আমি ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠানোর পরে টেস্ট রিপোর্ট আর প্লাস হলো আমাদের যখন আমরা ওষুধটা ক্রয় করি ওই রিপোর্ট, দুটাকে মিলিয়ে দেখবো যে আসলে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা।
যে কোনো মূল্যে মশার বিস্তার রোধ করতে কর্তৃপক্ষের আরও জোরালো ও কার্যকরী ভূমিকা চায় সাধারণ মানুষ। প্রতি বছর মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম থাকে প্রশ্নবিদ্ধ, এমনকি যেই ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলোর মান নিয়েও থাকে প্রশ্ন। তবে সিটি কর্পোরেশনের দাবি নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। অবশ্য টেকসই সমাধানের জন্য জনসাধারণের সচেতনতা এবং সবার অংশগ্রহণও অত্যন্ত প্রয়োজন বলেও জানাচ্ছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শুধু নির্বাচনী ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি, পৌরসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। লামিয়া তিথির রিপোর্ট। বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি, আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। শূন্য থাকা সিটি, পৌর, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে কি জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যের ভিত্তিতে অংশ নেবে, এমন প্রশ্নে নেতারা বলেন এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। তো প্রথম ফেজে হবে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি, এবং পর্যায়ক্রমে অন্যগুলোতেও আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি কমিটিও আমরা তৈরি করেছি, খুব শীঘ্রই সে কমিটি তার কার্যক্রম শুরু করবে। আমরা আমাদের মতো করে আমাদের কার্যক্রমটা শুরু করেছি। যে কোনো সময় জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামায়াতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। 11 দলীয় জোটের শীর্ষ 2 নেতা বলছেন, বিএনপি সরকারের ভালো কাজকে স্বাগত জানাবে তারা, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে কোনো ছাড় দেবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় লেগুনা চালক খায়রুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন মোড়। র্যাব বলছে, চাঁদাবাজি নয়, যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে তৈরি দ্বন্দ্বেই পিটিয়ে হত্যা করা হয় খায়রুলকে। এ মামলায় এজাহারভুক্ত 3 আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানায়। র্যাব 10 জানায়, লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির চিটাগং রোডে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় লেগুনা চালক খায়রুলকে। এ ব্যাপারে তার স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। ঘটনার একদিন পরেই যাত্রাবাড়ি থানায় খায়রুলের বাবা 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর হত্যা মামলার 3 দিনের মাথায় সোমবার র্যাব 10 এই ঘটনার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিল। 3 আসামিকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব 10। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন যাত্রাবাড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM হাসান সিদ্দিকী। তিনি বলেন, গ্রেফতার আসামিরা জানিয়েছে লেগুনায় যাত্রী উঠানোর সিরিয়াল নিয়ে বিরোধ শুরু হয়। এই বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান।
যতটুকু জানতে পেরেছি যে লেগুনার যে সিরিয়াল থাকে একটার পর একটা সিরিয়াল, এরা মূলত হচ্ছে সবাই লেগুনা কেন্দ্রিক চালক এবং ড্রাইভার। এই সিরিয়ালকে কেন্দ্র করে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যেই মারামারিটা হাতাহাতিটা সংগঠিত হয় এবং এর ফলশ্রুতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। র্যাব জানাই শুরুতে নানা মাধ্যম থেকে চাঁদা নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রচার হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়নি। আসামি ও ভুক্তভোগী কারো সাথেই চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানায় র্যাব। চাঁদার বিষয়টা আমরা এখনো পাইনি আর কি, আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে হয়তো তদন্তকারী অফিসার তদন্ত করলে হয়তো ফার্দার আরও ইনফরমেশন পাবে আর কি। ইন্ধনের আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা ইনফরমেশন আমাদের কাছে নেই, এটা আরও তদন্তের দরকার আছে আর কি। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদকসহ একাধিক মামলা আছে, তবে এই মামলায় আরও তদন্ত প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জিএসএস-এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জানা যায়, প্রথমে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে যায়। সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে জিএসএস-এর সদস্যরা গুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র সদস্য হলামং মার্মা গুলিবিদ্ধ হয়। সেখান থেকে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটাও জানে না কেউ। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্ককে কেন্দ্র করেই বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। তাদের প্রশ্ন, যদি সেই শুল্কই বাতিল হয় তাহলে বাণিজ্য চুক্তি কেন? বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে বাণিজ্য চুক্তির এখন আর কার্যকারিতা নেই, বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য করা হয় 37%, তারপর কমিয়ে নির্ধারণ হয় 35%। বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি করার শর্তে গেল আগস্ট মাসে শুল্ক কমে দাঁড়ায় 20%। চুক্তি স্বাক্ষরের পর 1% কমে নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%। শুল্কারোপের নতুন এই সিদ্ধান্তে তেমন চাপে নেই বাংলাদেশ, বরং এই শুল্কের স্থায়িত্ব নিয়েই এখন দুশ্চিন্তা। তবে এতদিন পরিশোধ করা বাড়তি শুল্ক ফেরত দেওয়া নিয়ে নেই উদ্বেগ, কারণ তা পরিশোধ করেছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। যেরকম একটা ইউনিভার্সাল রেটের উপরে ছিল ট্যারিফ স্ট্রাকচারটা, এখন কিন্তু আমরা সেখানেই চলে গিয়েছি। সুতরাং ওইভাবে চিন্তা করলে আসলে আমাদের জন্য নতুন করে খারাপ হওয়ার তো কিছু নাই। যদি এটা থাকে, নতুন একটা ট্যারিফ ডেফিনেটলি ইমপ্লিমেন্ট হবে। দেশ ভেদে বিভিন্ন ট্যারিফ হতে পারে, এখন এটা আসলে ডিপেন্ড করবে কিভাবে আমরা নেগোশিয়েট করছি তাদের সাথে। পারস্পরিক শুল্ককে কেন্দ্র করে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা এখন তুঙ্গে। চুক্তির শর্তে চাপে পড়েছে বাংলাদেশ। আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের চাপের মধ্যে যোগ করা হয়েছে সামরিক সরঞ্জাম কেনার শর্ত। কিছু নির্দিষ্ট দেশ থেকে সীমিত করতে হবে আমদানি, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না। এমন ধরনের শর্তাদি এটার ভিতরে রয়েছে, কৃষি, শিল্প, সেবা, ডিজিটাল ট্রেড, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে, যেগুলো মোটেই বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এটি এক অর্থে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তৃতীয় যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করবার ক্ষেত্রে তার হাত পা অনেক ক্ষেত্রে শৃঙ্খলিত করে ফেলেছে। সুতরাং কোনোভাবেই আসলে এই চুক্তিটি নিয়ে এগিয়ে যেতে যাওয়ার সুযোগ নেই। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি স্বাক্ষর হলেও তা এখনো কার্যকর হয়নি। সার্বিক পরিস্থিতিতে সই হওয়া চুক্তি বাতিলের পথে সরকার। সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেটার থেকে চুক্তিটা আলাদা, কিন্তু চুক্তির স্পিরিট যেটা, চুক্তির যে
বিষয়ের উপরে আমেরিকা চুক্তি প্রস্তাব করেছে, সেটা তো হলো গিয়ে কোর্ট করেছে। কাজে এখন দেখতে হবে, আমাদের চুক্তি তো বলবৎ করার জন্য তারা নোটিফাই করবে, তাদের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবে। অর্থাৎ তাদের কোর্টকে তারা কিভাবে ডিল করে, সেটা তো আমাদের দেখার বিষয়ও না। বাংলাদেশি পোশাক পণ্যের বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র, তাই পারস্পরিক সম্পর্ক অটুট রেখে সিদ্ধান্ত নেবে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরের ব্রহ্মপুত্র নদে নিয়ম নীতি তোয়াক্কা না করে চালানো অপরিকল্পিত ড্রেজিং কেড়ে নিচ্ছে শত শত মানুষের মাথা গোঁজার ঠাঁই ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের সুবিধা মতো যত্রতত্র বালু তোলায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ বলছেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শেরপুর সদর উপজেলার নতুন ভাগলগড় এলাকা ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে চলছে মহাকর্মযজ্ঞ। তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে 2018 সালে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে 169 কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করে বিআইডব্লিউটিএ। কাজ শেষ করার কথা ছিল 2024 সালের নভেম্বর মাসে। এক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় 2027 সালের নভেম্বর পর্যন্ত, কিন্তু এখনও শেষ হয়নি 50 ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, যেখানে চর জেগেছে সেখানে খনন না করে খরচ বাঁচাতে আবাদি জমি ও বসতবাড়ির কাছে ড্রেজার বসানো হচ্ছে। এতে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়ে শুরু হয়েছে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বাড়িঘর ভাঙ্গে কোন দিকে যাব? এই ড্রেজার যদি না আসতো তাহলে আমাদের এই বাড়িঘর গুলো এভাবে ভাঙতো না। সরাসরি মাটি আঙ্গে নিয়ে গেছে, আমরা কইলে ছোট পাড়া আমরা আঙ্গের কোনো হিসেবই করে না। পাশাপাশি নদ থেকে উত্তোলন করা বালু তীরে জমা না করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। এতে রাজস্ব হারাচ্ছে শেরপুর জেলা। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ। যে দিকে নদী খনন করার কথা সেদিকে না করে এদিকে করতেছে, এবং এই বালুগুলা অবৈধভাবে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে জায়গা এলা মেলা প্রতিপাদন করতেছি, কিন্তু শেরপুরে ঘুরলাম, মনে করেন প্রশাসনের গেলার পর মনে করেন আমাদের এলাকা মনে করেন এলে কোনো মূল্যমান করে না। অপরিকল্পিত ড্রেজিংয়ের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন কবলিত এলাকায় আপৎকালীন বাঁধের ব্যবস্থা করা হয়েছে। বিআইডব্লিউটি এর সাথে কথা বলে টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বিআইডব্লিউটি এর আওতায় যে আমাদের পুনরাতন ব্রহ্মপুত্র নদের যে খনন কাজ চলমান আছে, তার আওতায় আসলে আমাদের শেরপুর অংশে বিভিন্ন জায়গায় প্রায় আমাদের 4.5 কিলোমিটার ভাঙন রয়েছে। তো যদি আমরা অর্থ বরাদ্দ পাই তাহলে সেক্ষেত্রে আমরা সকল ভৌত কাজ যেগুলো আমাদের ভাঙন প্রবণ অংশে, সেক্ষেত্রে আমরা নদীর রক্ষণ শাসনের জন্য যেসব কাজ করা লাগবে ওগুলোতে আমরা পদক্ষেপ নিতে পারবো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। জারিন অর্নি, যমুনা নিউজ। চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক নারী। তার মরদেহ নেওয়া হয়েছে চট্টগ্রামের দেওয়ানহাটে। আমরা আরও তথ্যাদি জানতে চাই। আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের সঙ্গে ব্যাপারে কথা বলতে চাই। জুবায়েদ, জানাজা আর দাফন কখন কোথায় হতে পারে এবং যারা আহত হয়েছেন বাকিদের ব্যাপারে কোনো তথ্য আপনি পেলেন কিনা? যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে আরেকটা দুঃসংবাদ জানিয়ে রাখতে চাই। 17 বছর বয়সী যিনি শাওন, 45 ভাগ যার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়েছিল, তিনিও 7টা নাগাদ মৃত্যুবরণ করেছেন। এই তথ্যটা আমরা যিনি নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তার পিতার কাছ থেকে নিশ্চিত হয়েছে। এবং নূরজাহান বেগম রানী, যার কথা বলছিলেন, যিনি মারা গেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়ার পথেই, সেই রানীর কিন্তু জানাজাটা রাত 2টা নাগাদ হয়েছে এবং এরপরেই তার দাফনটা হয়ে গেছে। এবং এটা বিষয়টা তাদের কাছে আমরা যখন জানতে চেয়েছেন, তারা বলছেন যেহেতু একজন পোড়া ব্যক্তি ছিলেন তিনি, তো সেক্ষেত্রে তার শরীরের বিভিন্ন অংশে একেবারে ঝলসে গেছিল। তো তারা চেয়েছেন সেটি দীর্ঘস্থায়ী না করে তাদের প্রথমে সকালে নাগাদ দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে রাতেই তারা জানাজা এবং দাফনটা সম্পন্ন করেন। এবং এই সকাল 7টা নাগাদ আজ শাওন, যিনি
শতাংশ যার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে, তিনিও মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মৃত্যু সংখ্যা 2 জনে দাঁড়ালো। বাকিদের অবস্থাও এখন পর্যন্ত কিন্তু আগের মতোই মানে আশঙ্কাজনক বলা চলে, যার মধ্যে এখনো 2 জন অত্যন্ত গুরুতর অবস্থায় আছেন। সবকিছু মিলিয়ে ঢাকায় যেহেতু তারা আছেন, সেখানের খবরাখবর সহ নিয়ে এখানে যে শাওন যিনি আছেন, যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে কবে নাগাদ আনা হবে সব তথ্য আমরা সংগ্রহ করে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো। অবশ্যই জোবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ জানান সাংবাদিকরা। বলেন, বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ পাত্তা দেয়নি। তবে পুলিশ জানায়, অন্ধকার থাকায় সাংবাদিকদের উপর না বুঝে হামলা হতে পারে। এই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর চাকু দিয়ে হামলার অভিযোগ ওঠে। কেন সাংবাদিকের প্রতি আমি অন্যায় আচরণ করবো বা মারবো? এটা হয়তো অন্ধকার ছিল, এখানে হয়তো একটা হতে পারে, তাদের বক্তব্য অনুযায়ী বুঝতে পারে নাই। পুলিশ সদস্যের একজনকে চাকু মারছে, এটা ফরচুনেটলি এটা চোখে লাগে না। তো যাই হোক, এই বিষয়গুলো ওইখানে যারা ছিল তারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় দিয়েছে, তো ওইটা আমরা খতিয়ে দেখতেছি। নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় খানাখন্দ তৈরি হয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর দুর্ভোগ পোহালেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ চলাচলকারীরা। তবে অচিরেই সড়কটি সংস্কার করার আশ্বাস এলজিইডির। নড়াইল থেকে যশোরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র নওপাড়ায় কলকারখানা ও শিল্পনগরী খুলনায় যাতায়াতের সংক্ষিপ্ত ও সহজ পথ এটি। তবে গোবরা থেকে আগদিয়া পর্যন্ত মাত্র 4 কিলোমিটার অংশের জরাজীর্ণ অবস্থা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি তুলেছে চরমে। গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে দুরবস্থা নিয়ে মাথা ব্যথা নেই কারো। সড়কের বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ ঢালাই, তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও আবার ভেঙে রূপ নিয়েছে খানাখন্দে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে চলাচলকারীদের বাড়ে ভোগান্তি। আমাদের খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হচ্ছে। রাস্তাটা কাজ কাম করালে আমাদের জন্য আর কি ভালো হইতে, যেহেতু রাস্তাটা শর্টকাট। কয়েক কিলোমিটার রাস্তা ভাঙা, এই জন্য যাত্রী সব জায়গায় নামাই দিয়ে পার করতে হচ্ছে। কারণ একদিন চললে 3 দিন তার শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, গাড়ি উল্টে যাচ্ছে। আমরা চাই যে রাস্তাটা ভালো হোক। আকতি মিনতি করি গভর্নমেন্টের কাছে, যদি এটা সদয় দৃষ্টি দিয়ে এই রাস্তাটারে পরিপূর্ণভাবে ক্লিয়ার চলাচলের জন্য করে সহজ করে দেয়। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা হলেও ভারী গাড়ির চাপে তা টেকে না। ফলে মাঝে মধ্যেই গর্তে আটকে পড়ে ট্রাক বাস সহ ভারী যানবাহন। ঘটে ছোট বড় দুর্ঘটনা। চালকুড়ু রাস্তা এত খারাপ, অনেক সময় আমাদের গাড়ি পাল্টি খেয়ে যায়, অনেক সময় আমাদের হ্যাঙ্গার ভাঙি যায়, অনেক সময় টিউব ভাঙি যায়। এই ভ্যানটা নিয়ে চলাচলতি করতে পারে না মানুষ, অনেক জায়গা গর্ত আছে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমরা চাই কর্তৃপক্ষের কাছে যে দ্রুত এই কাজটা যেন চালু করে এবং রাস্তাটা যেন মেরামত করে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। রিপেয়ারের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম এবং দরপত্রটি অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি যে আগামী সপ্তাহে আমরা অনুমোদন পেয়ে গেলেই খুব দ্রুততার সাথে এই মাসেই কাজটি শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি অতি দ্রুত টেকসইভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, রমজানে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মুন্সিগঞ্জে বসেছে ব্যতিক্রমী এক বাজার। এখানে 10 টাকায় বিক্রি হচ্ছে নানা ইফতার সামগ্রী। আমরা একটু ঘুরে আসতে চাই সেখান থেকে। আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব আমাদের সেখানকার খবর জানাবেন। সাকিব, ব্যতিক্রমী যে বাজারের কথাটি বলছিলাম, সেখানে কি কি পাওয়া যাচ্ছে এবং সমাগম কেমন দেখছেন লোকেদের, একটু দেখতে চাই আপনার মাধ্যমে সেখানকার চিত্র। হ্যাঁ সোয়া, একেবারে ব্যতিক্রমী একটি বাজার বসেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়াতে, এবং এখানে মাত্র 10 টাকায় 8 ধরনের ইফতার সামগ্রী কিন্তু হচ্ছে, এবং যেগুলো মূলত আসলে স্থানীয় যে নিম্ন আয়ের মানুষরা রয়েছে তাদের জন্যই কিন্তু মূলত এই বাজারের উদ্যোগ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুড়ি, তেল, খেজুর, চিনি, চিড়া,
অ্যাঙ্কর ডাল এবং অন্যান্য যেসব সামগ্রী রয়েছে, মোট 8 ধরনের সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং এই যে রমজান আসলে যে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষটা বেশ বিপাকে পড়ে এবং তাদের কথা চিন্তা করে মূলত এই আয়োজনটি করেছে স্থানীয় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। এবং আমরা তাদের সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের উদ্যোগটি সে সম্পর্কে যদি একটু জানাতেন। আসলে মানুষ মানে অনেকেই বিনামূল্যে ইফতার দিয়ে থাকে। আমরাও যখন সংগঠনটি শুরু করি তখন 2018 সালে আমরা বিনামূল্যে করতাম, কিন্তু মানুষের মনে একটা তৃপ্তি পেত না যে তারা মানে দান হিসাবে নিত জিনিসগুলা। এখন আমরা পরবর্তী আমরা নিজের একটা চিন্তা করে যেন তারা কিনে খায়, এরকম একটা চিন্তা করে নামমাত্র একটা মূল্যে আমরা এই জিনিসটা দিচ্ছি, যেন তারা মনে একটা তৃপ্তি পায় যে তারা কিনে নিচ্ছে জিনিসটা। ধন্যবাদ। কথা বলছিলেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি হীরা, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে চাইলে দান করা যায়, কিন্তু আসলে দানের বাইরে নিম্ন আয়ের মানুষ যেন কিনে খাওয়ার যে তৃপ্তি, সেটি মানুষকে দেওয়ার জন্য মূলত এই আয়োজনটি করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে এই ইফতার বাজারে, সেখানে কিন্তু আসলে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে বেশ সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষরা রয়েছে তারা কিন্তু কেনাকাটা করছে। এবং মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে প্রয়োজনীয় পণ্য, সেটি কিন্তু আসলে তারা ক্রয় করে নিতে পারছে। এবং ব্যাগ ভর্তি করে এক একজন কিন্তু আসলে বাড়ি ফিরছে, যেখানে সাধারণত বাজারে গিয়ে আসলে অনেক টাকা পয়সা নিলেও আসলে শেষ হয়ে যায়। সেই জায়গায় কিন্তু এই মাত্র 10 টাকায় কিন্তু আসলে ব্যাগ ভর্তি বাজার আর হাসি মুখে কিন্তু এই 10 টাকার ইফতার বাজার থেকে কিন্তু আসলে মানুষরা ফিরছে। জি সাকিব, আমরা দেখতে পাচ্ছিলাম এবং এমন উদ্যোগ আসলে চলমান থাকবে এটিই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে সাকিব। ভালো দাম পাওয়ায় গোপালগঞ্জে প্রতি বছরই মুড়িকাটা পেঁয়াজের আবাদ বাড়ছে। কৃষি বিভাগ বলছে অসময়ে এই জাতের দাম ভালো পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকছে। কৃষি বিভাগও তাদের নিয়মিত পরামর্শ ও প্রণোদনা দিয়ে যাচ্ছে। বিঘা প্রতি ফলন পাওয়া যাচ্ছে 100 থেকে 120 মণ পর্যন্ত। রোদ ঝলমলে সকালে মাঠ জুড়ে ব্যস্ততা, সারিবদ্ধভাবে পেঁয়াজ তুলছেন শ্রমিকরা। ফলন ভালো হওয়ায় সবার মুখেই আনন্দের হাসি। গোপালগঞ্জে সাধারণত হালি পেঁয়াজের আবাদ হয়, তবে গেল কয়েক বছরে মুড়িকাটা পেঁয়াজ চাষে অধিক লাভবান হওয়ায় কৃষকরা এখন সেদিকেই ঝুঁকছে। জানান নামমাত্র সার ব্যবহার হওয়ায় খরচও পড়ে কম। বিঘা প্রতি 100 থেকে 120 মণ ফলন মিলছে। ভালো দাম দিয়ে জমি থেকেই ফসল কিনে নিচ্ছে পাইকাররা। সব খরচ বাদ দিয়ে বেশ লাভবান হচ্ছেন কৃষক। জমি থেকে নিয়ে গেছে 1800 টাকা করে বিক্রি করছি মন প্রতি মন। গাড়ি আসবে এই জায়গায়, আমাদের এই জায়গা থেকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বছর হিসেবে আর কি ভালো দাম আলহামদুলিল্লাহ। 2.5 থেকে 3 মাসের ভিতরে আর কি উঠানো যায়। যে পরিমাণ ফলন আগামীতে ইনশাল্লাহ আরো বেশি করে আমাদের পেঁয়াজ লাগানোর ইচ্ছা। পেঁয়াজ চাষ বাড়ায় আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় নারী শ্রমিকরাও। আমাকে পারিশ্রমিক দেয় 250 টাকা, আর আমরা সকাল 8টায় আসি, 1টায় যাই। তো এটা আমাদের সংসারের জন্য খরচ করি, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করালেও তার জন্য এটা খরচ করতে পারি। 50 টাকা 40 টাকার মন দেয়, আবার পেঁয়াজ দেয় খাওয়ানোর। কৃষি কর্মকর্তা জানান মুড়িকাটা পেঁয়াজ চাষে উদ্বুদ্ধকরণের পাশাপাশি চাষিদের নিয়মিত পরামর্শ ও প্রণোদনা দিচ্ছেন তারা। আমাদের কৃষকরা এই মুড়িকাটা পেঁয়াজটা করে অনেক লাভবান হচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমরা মাঠে যাচ্ছি, আমরা আমাদের কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে যেহেতু কৃষক লাভবান হচ্ছে, এই মুড়িকাটা পেঁয়াজ গোপালগঞ্জে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে জেলার 4130 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুসলিম উম্মার জন্য রহমত ও বরকতের মাস শুরু হলেও বিশ্ব অর্থনীতির অস্থিরতা আর ভূ রাজনীতির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রমজানে। বিশ্বজুড়ে এ সময় খাদ্যের চাহিদা বাড়ে 20 থেকে 30%। মধ্যপ্রাচ্যে এই হার অনেক সময় 50% ছাড়িয়ে যায়। যোগান সীমিত থাকায় অধিকাংশ মুসলিম দেশে এই মাসে মূল্যস্ফীতি দেখা দেয়, যা পরিচিত রমজান ইফেক্ট নামে। এবারের রমজান এসেছে ভিন্ন ভিন্ন বাস্তবতায়। কোথাও ইফতারের প্লেট সাজাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, আবার কোথাও কেনাকাটার ধুম। সংঘাত, রাজনীতি আর উচ্চ মূল্যের আবর্তে কাটছে বিশ্ব মুসলিমের রোজা।
দারিদ্র্য আর বেকারত্বের কবলে থাকা আফগানিস্তানে সাধারণ মানুষের কাছে রমজান এসেছে এক কঠিন পরীক্ষা হয়ে। কাবুলের বাজারে নিত্যপণ্যের সংকট নেই, কিন্তু অর্থের অভাবে রয়েছে সাধারণ মানুষ। ভোজ্য তেল আর চালের দাম আকাশ ছোঁয়া। মানবিক সহায়তার কারণে আফগান অর্থনীতি খাদের কিনারে। একজন শ্রমিক সারাদিন কাজ করে যা আয় করছে তা দিয়ে সংসার চালানো বেশ কঠিন। গত বছরের তুলনায় দাম অনেক বেড়েছে। এক বস্তা চালের জন্য গুনতে হচ্ছে 4000 আফগানি। আমরা চাল কিনতে পারছি না। আমরা গরিব মানুষ, সাধ্যের মধ্যে কিছুই নেই। আফগানিস্তানের ঠিক উল্টো চিত্র সৌদি আরবে। রাজধানীর আল রাবোয়া কাঁচা বাজারে তিল ধারণের জায়গা নেই। ইফতারের জন্য তাজা ফলমূল আর নানা পদের খেজুর কিনতে ভিড় করছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ, প্রচুর ভিড়। প্রতি বছরই এ সময়ে ভিড় বাড়ে। রোজাদাররা কমলা, লেবু আর অ্যাভোকাডো বেশি পছন্দ করে। সৌদিতে রমজান মানেই উৎসবের আমেজ। চাহিদার ভোগ এখানে রমজানে দ্বিগুণ হয়ে যায়। এই মাসে বাজারে উপচে পড়া ভিড়ই প্রমাণ করে দেশটির মানুষের ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা রয়েছে। ইন্দোনেশিয়ায় বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। জাকার্তার ইস্তিকলাল মসজিদে হাজার মানুষ তারাবি নামাজে অংশ নিলেও তাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস। আমরা যদি আমেরিকার সাথে একাত্ম হই, মানুষ ধরে নেবে আমরা তাদের পুতুল। ফিলিস্তিনের বিষয়ে সরকার এক কথা বলে আবার তাদের সঙ্গে সহযোগিতা করছে। এটা হতাশাজনক। প্রেসিডেন্ট প্রাবোস সুপিয়ান্তোর এই সফর এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে মুসল্লিদের মনে এক ধরনের ক্ষোভ ও উদ্বেগ দানা বেঁধেছে। ইবাদতের পাশাপাশি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত ইন্দোনেশিয়ানরা। ভৌগোলিক সীমানা আর অর্থনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হলেও রমজানের মূল শিক্ষা, ধৈর্য ও সংযম এক সুতোয় বেঁধেছে সবাইকে। কাবুলের হাহাকার, রিয়াদের প্রাচুর্য কিংবা জাকার্তার রাজনৈতিক উদ্বেগ সব ছাপিয়ে বিশ্ব মুসলিমের প্রার্থনা এখন একটাই, শান্তি ও সমৃদ্ধি। শারজিন অন্তরা, যমুনা নিউজ। পঞ্চম বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্ষমতা নেওয়ার 2 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন, দম্ভ নিয়ে এমন কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দায়িত্ব গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতিই হয়নি। 4 বছরে প্রতিবেশী 2 দেশেই প্রাণ গেছে লাখ লাখ সেনার। বহু বেসামরিক মৃত্যু আর অর্থনৈতিক বিপর্যয় তো আছেই। ক্ষয়ক্ষতির তালিকায় ওপরে ইউক্রেনই। ন্যাটোর সদস্যপদ তো মেলেইনি, উল্টো মস্কোর দখলে গেছে বিশাল এলাকা। 24 ফেব্রুয়ারি 2022, 4 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ইউক্রেনে রাশিয়ার অভিযান। কিয়েভের ন্যাটো যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা রূপ নিয়েছিল সরাসরি যুদ্ধে। রাশিয়ার ভাষায় এটি ছিল বিশেষ সামরিক অভিযান। সময়ের ব্যবধানে যুদ্ধ এতটাই দীর্ঘ হয়েছে যে 2041 সাল থেকে 2045 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের অংশগ্রহণের সময়কালকে ছাড়িয়ে গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে 2 পক্ষের লাখ লাখ সেনা হতাহতের শিকার। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক সংকটও তীব্র হয়েছে। ক্রমাগত হামলা চালিয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। 2025 সালেই প্রায় 4700 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে মস্কো। 2026 সালের তথ্য অনুযায়ী 20%-এরও বেশি ইউক্রেনীয় ভূমি দখলে নিয়েছে মস্কো। একদিকে দখলকৃত অঞ্চল ছাড়তে নারাজ ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভূখণ্ডের বিনিময়ে শান্তি নয়। সংঘাত বন্ধে বহুবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি, বরং হামলা জোরদার করেছে রাশিয়া। পশ্চিমাদের সমর্থনে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে 2 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব গ্রহণের 1 বছর পেরোলেও থামেনি যুদ্ধ। এমনকি বিশ্লেষকরা বলছেন শীঘ্রই যুদ্ধ থামার সম্ভাবনা ক্ষীণ, বরং সংঘাতের পরিধি আরও বাড়তে পারে। দীর্ঘায়িত হতে পারে ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এই যুদ্ধ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের সাথে উত্তেজনার জেরে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিকভাবে খালি করে ফেলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার জরুরি কাজে নিয়োজিত কর্মী ছাড়া সকলকে প্রত্যাহারের নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। তাদের পরিবারের সদস্যদেরও দেওয়া হয়েছে দেশে ফেরার নির্দেশনা। এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, দূতাবাস চালু রয়েছে এবং অপরিহার্য কর্মীরা দায়িত্বে আছেন। তবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই সাময়িক পদক্ষেপ। বইতে মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, নিরাপত্তা
নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বল্প সময়ে নোটিশে বা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মার্কিন কর্মীদের অতিরিক্ত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অন্যদিকে সোমবার উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থিত নিজেদের সবচেয়ে বড় ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ের ফলে নতুন করে অন্তত আরও ৫,০০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী সোমবার বাতিল হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এসব ফ্লাইট। সবচেয়ে বেশি বাতিল হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও বোস্টনে। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় রোড আইল্যান্ডের TF গ্রিন আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম। এ নিয়ে রোববার থেকে ২ দিনে বাতিল হয়েছে ৯,০০০-এরও বেশি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েছে কয়েক লাখ যাত্রী। ধারণা করা হচ্ছে মঙ্গলবারও বিঘ্নিত হতে পারে বিমান চলাচলের শিডিউল। এদিকে কানাডার বিভিন্ন বিমানবন্দরও যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেয়ার পরামর্শ দিয়েছে। তীব্র তুষারঝড়ের মাঝেও আমোদ ফুর্তিতে ব্যস্ত নিউ ইয়র্কের অনেক বাসিন্দা। প্রায় ৯ বছর পর এমন পরিসরে তুষারপাত দেখে বেশ আপ্লুত তারা। বহু মানুষ জড়ো হয়েছে জনপ্রিয় টাইমস স্কোয়ারে। প্রকৃতির তাণ্ডবই উপভোগ করছেন তারা। স্থানীয়দের সাথে আমোদে মেতেছে পর্যটকরাও। এরই মধ্যে আবার স্কি পেট্রোলিং করে গৃহহীনদের উদ্ধারে কাজ করছেন অনেকে। তীব্র বাতাস আর সেই সাথে অনবরত তুষারপাত, এরই মাঝে নামমাত্র পোশাক পরে আমোদ করে বেড়াচ্ছেন এই মার্কিনী। তীব্র ঠান্ডাও যেন হার মেনে নিতে বাধ্য তার এই দুঃসাহস দেখে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী তুষারঝড়। এরই মধ্যে প্রায় ২৪ ইঞ্চি পুরু বরফের আস্তরণে ঢেকে গেছে নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। তবে তাতে কর্ণপাত করছে না নিউ ইয়র্কবাসী। প্রকৃতির এমন হাড় কাঁপানো তাণ্ডব বেশ উপভোগী করছেন তারা। আমোদে মেতেছেন পর্যটকরাও। এটা দারুণ এক মুহূর্ত। মনে হয় ১৫ বছরেরও বেশি সময় পর তুষারপাত দেখছি। সকাল সকাল টাইমস স্কয়ারে এসে দেখি পাগলামি করতে এখানে আমি ছাড়াও আরো অনেকেই জড়ো হয়েছে। মানুষ বরফ দেখতে পাহাড়ে যায়। এদিকে আমাদের শহরই এখন সাদা বরফে ঢেকে গেছে। আমি সকলকে বলবো পার্কে না গিয়ে রাস্তায় হাঁটুন। এদিকে বরফের ওপর দিয়েই স্কি পেট্রোলিং করছে একদল মানুষ। গৃহহীন মানুষ দেখলে এগিয়ে যাচ্ছেন সাহায্যে। কেউ কেউ আবার তীব্র ঝড়ের মাঝে পোষা কুকুর নিয়ে ঘুরছেন পার্কে। অনেক গৃহহীন মানুষ বিপদে আছে, বিশেষ করে বৃদ্ধরা। তীব্র তুষারপাতে তারা বাকিদের মতো সরে যেতে পারে না। তাই আমি স্কি পেট্রোল করে গৃহহীনদের খুঁজে বের করছি। প্রায় ৯ বছর পর এমন ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। পুরু বরফের কারণে জরুরি সেবা ছাড়া সব যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। সবশেষ ২০১৭ সালে এমন তুষারঝড় দেখেছিল শহরটির বাসিন্দারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সাংবাদিকদের সঙ্গে বৈঠকের একদিন পর দেশের সব ফেডারেশন কর্তাদের সঙ্গে বসলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৭ দিনের মধ্যে প্রতিটি ফেডারেশনকে পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফেডারেশনগুলোয় দ্রুত নির্বাচন দিয়ে সচল করার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর। আর সংগঠকদের চাওয়া মাঠে খেলা রাখার। আজ বাফুফের সঙ্গে বসবেন আমিনুল। পরিকল্পনা যত ভালো কাজ তত ভালো। কথায় আছে একটি ভালো পরিকল্পনা কাজকে অর্ধেক করে দেয়। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে তাই সব ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বসলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ২ ঘন্টার বেশি সময় ধরে চলা মিটিংয়ে সব ফেডারেশন তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। আরও বিস্তারিত পরিকল্পনা আগামী ৭ দিনের মধ্যে জমা দেবার নির্দেশ দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী ৭ দিনের ভিতরে তাদের কাছে এবং তাদের অনেক সুন্দর সুন্দর প্রপোজাল রয়েছে, সেই প্রপোজালগুলো আমরা শুনেছি, সেগুলোকে আমরা বলেছি যে বাই রিটেল আমাদের কাছে দেওয়ার জন্য যে একটি কর্ম পরিকল্পনা রয়েছে সেটা আমরা ঈদের পরপরই শুরু করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে সুন্দরভাবে ইনশাআল্লাহ। মঙ্গলবার বাফুফের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যোগ দিবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়ালও। কালকে 12:30 আমাদের মিটিং হবে। আমরা বাংলাদেশের ফুটবলের যেহেতু আমাদের প্রতিমন্ত্রী বাংলাদেশের ফুটবলের গর্ব, আমরা ফুটবল ফেডারেশন এই জন্য গর্বিত। ওনার সাথে আমরা কালকে ইন্ট্রোডিউটিং মিটিং করব, পাশাপাশি ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। ৩ মাসের মধ্যে উপজেলা ও জেলা ক্রীড়া পরিষদে নির্বাচন করে ফেডারেশনগুলোতে নির্বাচন দেবার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন কর্তারা। একটা বছর উনি যেন কোনো কনস্ট্রাকশনের কাজে টাকা ব্যয় না করেন,
এই টাকাটা উনি অবশ্যই যদি ক্রিয়ার যে ফেডারেশনগুলো আছে তাদেরকে সাবলীল করার জন্য তাদেরকে অর্থায়ন করে যদি একটা পজিশনে দিয়ে দেয় তাহলে সবাই ভালোভাবে কাজ করতে পারবে। 3 নম্বরটা ওনাকে বলেছি যে নির্বাচন নিয়ে অনেকেই তাড়াহুড়া করছেন, এই নির্বাচন করার আগে আমাদের একদম রুট লেভেলে জেলা ভিত্তিক উপজেলা বিভাগ এই জায়গাটায় যেন উনি এই জায়গাগুলো সঠিকভাবে পরিচালনা করেন, গঠনতন্ত্রগুলো সঠিক করেন। প্লেয়ারদের উপর এমফেসিস দিতে হবে, মানে হচ্ছে প্লেয়ারদের কীভাবে ফিনান্সিয়াল বেনিফিট করা যায়, প্লেয়ারদেরকে আরও কীভাবে আরও উৎসাহ দেওয়া যায়। এই জন্য ওনারা একটা স্কিম চালু করতেছে যে ন্যাশনাল টিমে যারা থাকবে তাদেরকে একটা স্যালারি ব্যবস্থা করতেছে আমাদের যে মিনিস্ট্রি থেকে। সো এটা খুবই সুন্দর একটা উদ্যোগ, ভালো উদ্যোগ। এটাতে কি হবে, সবার মধ্যে একটা কম্পিটিশন যেটা আমরা চাই। সবার চাওয়ায় অবকাঠামোগত ব্যয় কমিয়ে প্রশিক্ষণ খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।